সত্যেন বলেন, রবি জানিস তো, এখানে সর্দি কাশি হলে সাহেবরা ন্যাপকিনে নাক ঝাড়েন, ন্যাপকিনেই কফ থুতু ফেলেন, আবার সেটা পকেটে ঢুকিয়ে রাখেন পরের বারের জন্য। ছি! রবির গা শিউরে ওঠে ঘৃণায়। বলেন, আমাদের দেশের মতো এরা বাড়িতে পিকদান রাখলেই পারে, তাতে পকেট নোংরা হয় না। জ্ঞানদা মাথা ঝাঁকিয়ে হেসে বললেন, না না রবি, ওদের চোখে পিকদান খুব ন্যাস্টি দৃশ্য, এমন নোংরা জিনিস ওরা ঘরে রাখবেই না। পকেটের ন্যাপকিন তো দৃশ্যমান নয়, এখানে চোখের পরিচ্ছন্নতা সবার আগে। এরা খেয়ে উঠে কুলকুচো করে না, কারণ মুখ থেকে জল পড়া দেখতে খারাপ। সাহেবদের শোকবস্ত্র সুদৃশ্য করে তৈরি। ডিনার টেবিলে বসে খাওয়া শুরু করে রবি বলেন, দেখে শুনে যা বুঝছি মেজ বৌঠান, এদের ঘরে স্ত্রী আছে কিন্তু পরিচ্ছন্নতা নেই। এরা সুশ্রী কিন্তু নোংরা। এই শেখার জন্য আমাদের প্রবাসে আসতে হলো। না রবি, সত্যেন প্রতিবাদ করেন, এদের অনেক ভালো স্বভাব আছে, সেই গুণগুলো আয়ত্ত করার জন্যই আমরা এখানে এসেছি। ওদের ভালোর সঙ্গে আমাদের ভালোটা মিশিয়ে নিতে পারলেই আমাদের পূর্ণাঙ্গ পরিশীলন হবে। জ্ঞানদার দিকে তাকিয়ে তিনি বলেন, তবে তোমার বিলিতি ডিনারটা বেশ এনজয় করছি। রবি ফোড়ন কাটেন, হ্যাঁ বেশ, আলুনি আর আঝালি। উঠান, তুমি এসব আলু সেদ্ধর স্যুপ আর পাউরুটি রান্না করতে করতে আসল রান্নাগুলো যেন ভুলে যেও না। রোস্ট চিকেনটা আমি রেঁধেছি, বাকি সব ল্যান্ডলেডিজ কিচেন থেকে। জ্ঞানদা বললেন, শোনো রবি ঠাকুরপো, তোমার ভয় নেই, আমি এসব বিশেষ রাঁধছি না। খাবার সাপ্লাইয়ের দায়িত্ব বাড়িওয়ালির, তার কল্যাণেই রোজ আমাদের প্রকৃত ইংলিশ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার জুটবে। ওরে বাবা! রবি আঁতকে ওঠেন, তাহলে তো আমাকে শিগগির পালাতে হবে বৌঠান। পালাবো বললেই হলো? সত্যেন ধমকে ওঠেন, চারদিকে ঘুরে দেখ রবি, কত বঙ্গ যুবক এই ইংরেজ বাড়িওয়ালির সঙ্গ পেয়ে ধন্যবোধ করছে। কোট হ্যাট গাউন পরা জলজান্ত বিবি সাহেবদের এত কাছে আসার সৌভাগ্যে পাগল হয়ে যাচ্ছে। সে তো জাহাজেই নমুনা পেয়েছি মেজ দাদা। রবি হেসে বলেন, জানো বৌঠান, জাহাজে কয়েকটি ভারী মজার ইঙ্গবঙ্গ যুবক ছিল। তারা জাহাজের ইংরেজ চাকরদের হুকুম করার বদলে স্যার বলে ডাকেন। নামার সময় ইংরেজ গার্ড এসে সাহায্য করলে বঙ্গজীবারা আহ্লাদে গলে পড়েন। সাহেব গার্ডের একটি সেলামের বদলে 1 শিলিং বকশিস দিয়ে ধন্য হন। আমার এক সহযাত্রীর কাছে শুনেছি ল্যান্ডলেডির সঙ্গে তার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা। কার্পেট পাতা, ছবি টাঙানো, ফুল ভরা ফুলদানি সাজানো, পিয়ানো শোভিত ভাড়া ঘরে ঢুকেই তো প্রথমে ঘাবড়ে গেলেন। এত দামি ঘরে থাকবেন কি করে? তিনি তখনও জানেন না যে বিলেতে সব ঘর এরকম, বরং কোনো মাদুর পাতা, চৌকি দেওয়া ঘরই দুষ্প্রাপ্য। তারপর যখন ইংরেজ বাড়িওয়ালি এসে বিনীত স্বরে গুড মর্নিং বললেন, তখন তো তার দিশেহারা অবস্থা। জ্ঞানদা হেসে গড়িয়ে পড়েন, তারপর তার সেই বাড়িওয়ালির সঙ্গে ভাব হলো কি না? এখানে তো ল্যান্ডলেডির কেয়ারেই জীবন সঁপে দিতে হয়। রবি হাসতে হাসতে জানান, ক্রমশ ল্যান্ডলেডির সঙ্গে তার এতই আলাপ জমে উঠল যে এখন তার মেয়ের সঙ্গে ফ্লার্ট করা পর্যন্ত এগিয়ে গেছেন তিনি। সকলে সমবেত হাসির মধুর উত্তাপের মধ্য দিয়ে সেদিনের মতো ডিনার শেষ হলো। পরদিন থেকে ব্রাইটনের জীবন ঢিমে তালে গড়িয়ে চলল। সকাল 8:30 নাগাদ ঘুম থেকে ওঠা, তারপর স্নান। রবি রোজ ঠান্ডা জলে আপাদ মস্তক ভিজিয়ে স্নান করেন। এখানকার রীতিমতো শুধু গরম জলে গা মুছে নেওয়া তার পোষায় না। ল্যান্ডলেডি ব্রেকফাস্ট পাঠান 9টায়। টোস্ট, অমলেট, দুধ, পরিজের ইংলিশ ব্রেকফাস্টের পর
কিছুক্ষণ নিজের নিজের কাজ, পড়াশোনা, সুরেন বিবির সঙ্গে খেলাধুলোর পর বেলা 1:30টায় লাঞ্চ। দিন শুরু বলতে গেলে 9টার আগে হয় না, আবার 4টের মধ্যে আলো মরে আসে। রবির মনে হয় এখানকার দিনগুলো যেন 10টা 5টার অফিস বাবু, আর রাতগুলো ঘোড়ায় চেপে আসে আর পায়ে হেঁটে ফেরে, যেন ফেরার ইচ্ছেটাই কম। বিকেলে একবার কেক বিস্কিট সহযোগে চা পাওয়া যায়, তারপর রাত 8টায় এলাহি ডিনার। ব্রাইটনের সমুদ্র তীর তখন খুব উপভোগ্য। অক্টোবরে শীত তেমন পড়েনি। ব্রেকফাস্টের পর বেলা 10টা 11টা নাগাদ প্রায় দিনই ওরা সি বিচে চলে আসেন। ঝকঝকে রোদে সাহেব মেমরা মহা আনন্দে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছে। রুগ্ন আর বৃদ্ধদের হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাচ্ছে বাড়ির লোকেরা। মেয়েদের নানা রকম সাজ পোশাক দেখে রবির তাক লেগে যায়। কি সহজ স্বচ্ছন্দ এই সাগর পাড়ের মেয়েগুলি। রবির মনে পড়ে যায় ঘরে ফেলে আসা প্রিয় মুখটি। আহা, আমার নতুন বৌঠান, যদি এমন স্বাধীন আনন্দে সাগর পাড়ে ঘুরে বেড়াতে পারতেন। সুরেন আর বিবির ছোটাছুটির সঙ্গে জ্ঞানদা পেরে ওঠেন না। রামা চাকর যত তাদের পেছনে দৌড়য়, তত তারা রবির গায়ে এসে ঝাঁপিয়ে পড়ে। রবি ওদের নিয়ে ঝিনুক কুড়োতে শুরু করেন। রং বেরঙের ছাতার নিচে শুয়ে বসে আছে স্বল্পবাস সুন্দরীরা। ইতালীয় ভিখারি তাদের সামনে অর্গান বাজিয়ে ভিক্ষা চাইছে। রবি মজা পেয়ে বলেন, দেখো বৌঠান, ওই ভিখারিরা কেবল মেয়েদের সামনেই ঘুরঘুর করছে কেন? জ্ঞানদা বললেন, মনে হচ্ছে ওরা সৌন্দর্যের ভিখারি, টাকা পয়সা না হলেও চলবে, তবে ওদের দোষ কি? তুমিও তো ঘুরে ফিরে ওদের দিকেই তাকিয়ে আছো রবি ঠাকুরপো। বৌঠান, তোমার কাজল টানা ভারতীয় নয়নে যে সুইমস্যুট পরা গোড়া সাহেবদের রূপ ধরা পড়ছে না, এমন কথা তো বলতে পারছি না। কি যে বলো, ছি, অমন রূপ দেখলে আমার চোখ জ্বালা করে। ঝাঁঝিয়ে ওঠেন জ্ঞানদা। ওই রকম উলঙ্গপনার চেয়ে পোশাকি সৌন্দর্য অনেক বেশি। এটা যে এরা কবে বুঝবে? ভারতীয় রুচি অনেক পরিশীলিত। রবি হাসেন। তাহলে তো এখানে এসে তুমি আরো বেশি বেশি বাঙালিনী হয়ে যাচ্ছ। কোথায় তোমাকে বিলিতি কালচার শেখাতে আনা হলো, আর তুমি দিনকে দিন আরো কট্টর ইংরেজ বিদ্বেষী হয়ে যাচ্ছ। আমি তো কল্পনা করেছিলাম এখানে এসে কেতাদুরস্ত গাউন শোভিত হ্যাট পরিহিত মিসেস টেগরকে মিট করব। তুমি সেই তুমি কিনা বাংলার বালুচরি পরে ব্রাইটনের সমুদ্র তীরে রোদ পোয়াচ্ছ। মিষ্টি হেসে জ্ঞানদা বলেন, আমার ভালো লাগে, আমার এই ভালো। দেখছো না, সবাই ঘুরে ঘুরে কেমন আমাকেই দেখছে। আমার গায়ে আমার দেশের পতাকা লাগানো আছে। আজকাল মাঝে মাঝে ডিনার বা বল ডান্স বা ইভিনিং পার্টির নেমন্তন্ন থাকছে। ইংরেজ সমাজে ওদের মেশামেশির পালা শুরু হলো একটি সান্ধ্য নিমন্ত্রণে। এতদিন জ্ঞানদা একা ছিলেন, এখন তার স্বামী যোগ দেওয়ায় প্রতিবেশী ইংরেজদের আনাগোনা আমন্ত্রণ নিমন্ত্রণ শুরু হয়েছে। ডক্টর মার্লোর বাড়ির সান্ধ্য পার্টিতে অনেক নারী পুরুষ জড়ো হয়েছেন সেদিন। ঘরে ঢুকেই হোস্ট ও হোস্টেসকে অভিবাদন জানানোর পালা, তারপর বাকিদের সঙ্গে আলাপ। ঘরে জায়গা কম, তাই সবার বসার চেয়ার নেই। মহিলারা কৌচে বসে গল্প শুরু করলেও পুরুষরা অধিকাংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। নতুনদের সঙ্গে আলাপ শুরু ওয়েদার টক দিয়ে। এসব আসরে পোশাক আশাকের ফ্যাশন খুব গুরুত্বপূর্ণ। পুরুষদের সান্ধ্য পোশাকের শার্ট হতে হবে ধবধবে সাদা, তার উপর বুক খোলা কালো ওয়েস্টকোটের ওপর থেকে সাদা শার্টের কলার উঁকি দেবে, গলায় সাদা নেকটাই, সবার উপরে সামনে কোমর পর্যন্ত কাটা টেল কোট। রবি ও সত্যেন ইংরেজদের স্টাইলে টেল কোট পরে গেলেও জ্ঞানদা শাড়িই পরলেন। তার মেরুন বালুচরি ও পশমিনা শাল নিয়ে
ইংরেজ মহিলারা উচ্ছ্বসিত হয়ে নানা প্রশ্ন শুরু করলেন। মিসেস মার্লোর মতে সেলাই করা গাউনের চেয়ে জ্ঞানদার ভাঁজে ভাঁজে বিন্যস্ত শাড়ি আরো লালিত্যময়। ডক্টর লিস্টারকে দূর থেকে এগিয়ে আসতে দেখে জ্ঞানদার মনে উত্তেজনার ছোঁয়া লাগে। লিস্টার তাকে নাচে আহ্বান করলে জ্ঞানদা সত্যেনের দিকে তাকান। সত্যেন সঙ্গে সঙ্গেই বলেন, যাও না জ্ঞানদা, ডক্টর লিস্টার তোমাকে পার্টনার হতে ডাকছেন, ইটস আ অনার। জ্ঞানদাও লিস্টারের নৃত্যরত জুড়িকে বেশ মানিয়েছে। সত্যেনের মনে কি একটু খোঁচা লাগছে? তাদের দিকে তাকিয়ে ভাবতে থাকেন, মনে মনে কিছুতেই হারবেন না। দুনিয়ার পুরুষদের সঙ্গে মিশে দেখে নিক জ্ঞানদা, তারপরেও যদি পুরুষ হিসেবে গেনুর চোখে তিনি আকর্ষণীয় থাকেন, তবেই তার পৌরুষের জেদ।